গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আজকে আমি দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। মানে অধীর অপেক্ষা করেছি একটা জিনিসের জন্য, আর আরেকটা তো মানে এইরকম ফল দেবে আমি বুঝতে পারিনি। প্রথমেই বলি, না প্রথমেই দেখাই। এই যে এই ডালিয়া ফুলটা কবে ফুটবে কী রঙের হবে। প্রথমে ভেবেছিলাম হলুদ, তারপর দেখলাম না, এটা গেরুয়া রঙের হয়েছে। এত সুন্দর, আর ছাদে এসে না মনটা ভরে গেছে, পুরো পুরো মন ভরে গেছে আমার। এত ভালো লাগছে, তার সাথে যে এতগুলো যে কুড়ি এসেছে না, আমি সত্যি কথা বলতে আমি আশাই করিনি যে আমার এতগুলো কুড়ি আসবে। কারণ ডালিয়া গাছটা লাগানোই হয়েছিল মানে প্রায় ফেব্রুয়ারির মিডল উইকে। সেখানে যে এত ভালো ফল আমি পাবো আমি সত্যি কথা বলতে ভাবিনি। আচ্ছা, এটাও গেল আমার দীর্ঘ অপেক্ষা। এইবার দেখুন, স্ট্রবেরি পুরো পেকে লাল হয়ে গেছে, এত সুন্দর। আমি ভাবতেই পারিনি, আমি সত্যি কথা। এই যে প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে গাছটাকে আমি বাঁচাতে পারবো তো, গাছটা বাঁচবে তো। তারপর যাই হোক, ঠাকুরের ইচ্ছাতে গাছটা তো বাঁচলোই। আর স্ট্রবেরি গাছের আমি যেটা বুঝলাম, এই একটা গাছ থেকে কিন্তু আপনি প্রচুর গাছ করতে পারবেন, আপনাকে শুধু যত্ন করতে হবে। এই যে স্ট্রবেরি, আমার মেয়ে ভীষণ স্ট্রবেরি খেতে ভালোবাসে, ওর জন্যেই মেনলি এই গাছটাকে লাগিয়েছি। আমি ভেবেছি যে ব্লগ এখন করব না এক সপ্তাহ, তার কারণ প্রচুর ব্লগ জমে গেছে। মানে দুটো করে করে যদি ব্লগও দিই তাহলে বোধহয় শেষ হবে। কিন্তু ছাদে এসে এত সুন্দর জিনিস দেখে মানে কী করে ব্লগ না করে থাকি। আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আমাকে, তাই না? তারপর একটুখানি কথা বলি ব্লগে আপনাদের সাথে, ব্লগের মাধ্যমে, সেটার জন্য মনটা একটুখানি হালকা হয়। আর সাদা অপরাজিতা তো ভীষণভাবেই হচ্ছে, কারণ ওইখানে যখন ছিল একটা ফুলও হতো না, এখন মানে রোজ। এই যে এইখানে একটা, এটাও ফুটে যাবে কিছুক্ষণ পরেই। তারপরে এখানেও ফুটে যাবে, এটাও ফুটে যাবে। যে কটা চারা বসিয়েছিলাম সব কটা গাছ হয়ে গেছে, সব কটা। ইনকা গাঁদা হয়েছে, আমি ভাবি নিজে মানে গাছগুলো বাঁচবে, এটা ভাবনারও অতীত। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড বলছিলেন যে ইনকা গাঁদা আর একটু বড়ো সাইজের হয়, এগুলো হচ্ছে এইরকম সাইজের হচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছে, প্রথমত হচ্ছে ইনকা গাঁদা বলুন বা ডালিয়া গাছটা না, আমরা এগুলো অ্যাকচুয়ালি বসাতে হয় নভেম্বরে, আমরা বসিয়েছি ফেব্রুয়ারিতে। মানে আমার হাজব্যান্ড এনেছেনই ফেব্রুয়ারিতে, তো হতে পারে সেই জন্য হয়তো বা ইনকা গাঁদার সাইজটা একটু কম। তবে এই বছরে যখন 2025-এ শীত পড়বে, আমি নভেম্বর থেকেই উদ্যোগ নেব। আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি, সবজি গাছের মধ্যে টমেটো গাছ, বেগুন গাছ, ভেন্ডি গাছ, এগুলো যতটা পারি আমি লাগাবো, এই গরমকালেই আমি লাগাবো। আজকে সত্যি মানে ডালিয়াটা যেভাবে করে এত সুন্দর রং, মানে কি বলবো, এত সুন্দর লাগছে না, কি বলবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে মেয়ের স্কুলেও চলে এসেছি মেয়েকে আনতে। এটা শিবরাত্রির পরের দিনের ব্লগ বন্ধুরা। আমার বাড়ির পরিস্থিতি আবারও খারাপ হয়েছে, যার জন্য ব্লগগুলো দিতে সাংঘাতিক দেরি হয়ে গেল। কি ঘটেছে না ঘটেছে এগুলো আর শিবরাত্রির ব্লগে বলছি না, তবে ক্রমশ প্রকাশ্য ব্লগে তো আমি বলবোই। কারণ ওই একটা জায়গা যেখানে আমি মন খুলে কথা বলতে পারি এবং কথা বলতে আমার যেখানে খুব ভালো লাগে, তো সেখানে আমি সবটাই বলবো বন্ধুরা। কিন্তু এই মুহূর্তে আমি যদি বলি তাহলে আপনাদেরই ভালো লাগবে না, ধীরে ধীরে করে বলবো, সময় আসুক। যাই হোক, এই যে বট গাছটা, এটা বহু পুরনো বট গাছ, একে কেন্দ্র করে একটি ছোট্ট মন্দির তৈরি হয়েছে, যেখানে শিব ঠাকুর আছেন, হনুমানজি আছেন। সেখানে শিবরাত্রিতে পুজো হয়েছে। গাছকে কেন্দ্র করে যখন কোনো মন্দির তৈরি হয় সেটা একদিক দিয়ে খুব ভালো। তার কারণ হচ্ছে, প্রথমত গাছটাকে কেউ কাটতে পারবে না, আর দ্বিতীয়ত গাছ কাটা না গেলে তো মানুষের উপকার, প্রকৃতির উপকার, সবটাই বুঝতেই পাচ্ছেন যেভাবে করে গাছ কাটা পড়ছে। তাই জন্য গাছ, এক একটা গাছকে যদি এক একটা আধ্যাত্মিক গুরুত্বের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় গাছ আর কোনোদিনই কিন্তু কাটা পড়বে না। যাই হোক, এইবারে সন্ধে নেমে গেছে এবং আমি সন্ধে বাতি দিচ্ছি।
এবং মনের ভেতরে জানেন তো বন্ধুরা, যখন এই ব্লগটা করেছিলাম তখন মনে একটা খুব স্বল্প একটা উত্তেজনা কাজ করছিল সামনের সপ্তাহের জন্য। কিন্তু আমার জানা ছিল না যে ভবিষ্যতের যে দিনগুলো আসতে চলেছে সেগুলো আবারও খুবই প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটবে। তো যাই হোক, সেই কথাতে তো পরের ব্লগগুলোতে বলবো সেই ঘটনা। আজ আরও একটা শিবরাত্রির যেহেতু ব্লগ, চলুন আপনাদের লিলুয়ারি একটা স্টেশন লাগোয়া মন্দির দেখাই। এই মন্দিরটাতে বহুবার আমি ব্লগিং করেছি, যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন। এই মন্দিরটিতে শিব ঠাকুর যেমন রয়েছেন, এখানেও হনুমানজি রয়েছেন এবং এখানে মা দুর্গা রয়েছেন। এটা একটি বিশাল বড় মন্দির বন্ধুরা, এবং এখানে নন বেঙ্গলিদেরই বিশেষ পরিমাণে আধিপত্য দেখা যায়। লিলুয়া এমন একটা জায়গা যেখানে বাঙালিদের থেকে বেশি নন বেঙ্গলিদেরই আধিপত্যটা বেশি। তো যাই হোক, তাতে কোনো মন্দ নেই, কারণ তাদের জন্য মন্দির বলুন, লিলুয়াতে কিন্তু বেশ মন্দির, এবং শিব বাবাজি যথেষ্ট পরিমাণে এখানে পূজিত হন। শুধুমাত্র যে শিবরাত্রির জন্য সেটা কিন্তু নয়, শ্রাবণ মাসেও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় করে পুজো করা হয় এই মন্দিরে, এবং আমি এখানে ব্লগও করেছি। এবং শিবরাত্রির পরের দিনও দেখুন মন্দিরটাকে এত সুন্দর করে এরা সাজিয়েছে এবং প্রচুর লোকের সমাগম। বাঙালিদের থেকে আপনারা যদি কখনো লিলুয়াতে আসেন, এখানে আপনারা নন বেঙ্গলেরই বেশি মানে জোর দেখতে পাবেন। দোকানপাট বলুন বা বাজার হাট বলুন, বেশিরভাগটা নন বেঙ্গলি এখানে বেশি। তবে আমি একটা কথা বলতে পারি, এত কিছুর মাঝেও কিন্তু নন বেঙ্গলি বলুন বাঙালি বলুন একে অপরের সংস্কৃতিকে খুব সুন্দর করে আপন করে নিয়েছে। আজকে আবারও মেয়ের অনুরোধে ক্ষীর বানালাম। ওর খুব ভালো লেগেছিল সেদিনকার। তো ক্ষীরটা করা হয়ে গেছে, এবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। রাতের বেলা ডিনার করার সময় বার করব। এটা কিন্তু সন্ধ্যের টাইমেরই ব্লগ আপনারা দেখছেন। মাঝের যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা আমার হাজব্যান্ডের করা। তো যাই হোক, এখন রাত প্রায় হয়ে গেছে, এটা রাতের ভিডিও। ফ্রিজে এতক্ষণে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে। রাতে সোয়াবিনের তরকারি আছে, আর একটুখানি আলু ভাজা মতন করেছিলাম, আর এই ক্ষীর, ব্যাস। এই দিয়েই আজকে আমার ব্লগটা কিন্তু একেবারে শেষ করছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি জানি আপনাদের সকলের জীবনেই ছোট ছোট ঘটনা রয়েছে যেগুলো হয়তো আপনারা বলতে চান, আমার সাথে বলুন, কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে।